প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। তিনি একজন জনপ্রতিনিধি এবং প্রভাবশালী সরকার দলীয় নেতাও। তার সংঘবদ্ধ বাহিনীর কাজ শুধু সরকারের জমির জাল দলিল তৈরি করা, স্থানীয়দের জমি দখল এবং মামলা দিয়ে হয়রানির মাধ্যমে উচ্ছেদ করা, এমনকি কবরস্থানের জন্য ওয়াকফ করা জমিও ভুয়া দলিলের মাধ্যমে দখল করার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে তার ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসাও এখন ওপেন সিক্রেট। বলছিলাম রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর কথা। আর শুরুতেই জানাতে চাই, সড়ক ও জনপথ বিভাগের জমি কিভাবে জাল দলিল করে তা বিক্রি করা হয়েছে তার আদ্যোপান্ত। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিনশিলা এলাকার নূর মোহাম্মদের পুত্র আনোয়ারুল ইসলাম। ব্যবসার সূত্র ধরে ঢাকায় বসবাস তার। রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকায় জমি কিনতে গিয়ে আনোয়ারের পিতা নূর মোহাম্মদের সাথে পরিচয় হয় জহুরুল ইসলাম ওরফে ভেলশা এবং হজরত আলীর। তাদের মাধ্যমেই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর সাথে পরিচয়। তাদের মধ্যস্থতায় নগরীর তাজহাট থানাধীন মডার্ন মোড়ের ২০০ গজ পশ্চিমে রংপুর ঢাকা মহাসড়কের পাশে ৭ শতক জমির দরদাম ঠিক হয় ৩৩ লাখ টাকা। ওই জমির মালিক দেখানো হয় জাকারিয়া আলম শিপলু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে শাহিন এবং খায়রুল ইসলাম রাসেলকে। দরদাম ঠিক করা হয় ৩৩ লাখ টাকা। ২০১৬ সালের ১০ জুলাই ওই তিনজন একই সালের ৫ জানুয়ারি তারিখের কথিত ২৩৬ নং কবলা দলিল মূলে ৬৯৬ দাগে ভুয়া খারিজ, খাজনা, হোল্ডিং নম্বর তৈরির মাধ্যমে ১৭.৫ শতক জমির মালিক হিসেবে সেখান থেকে ৭ শতক জমি রেজিস্ট্রি বায়না দলিল করে দেন আনোয়ারুল ইসলামকে। এরই মধ্যে ব্যাংকের মাধ্যমে ১০,৫০,০০০ টাকা প্রদান করা হয়। কিন্তু বিপত্তি বাধে বায়না রেজিস্ট্রির পর। ক্রেতা খোঁজ নিয়ে জানতে পারেন ভুয়া দলিল, খাজনা, খারিজ ও হোল্ডিং করে তাদের কাছে জমি বিক্রি করা হয়েছে। বেরিয়ে আসে শিপলু, শাহিন ও রাসেল বাহিনীর জমি জালবাজির নানা চিত্র। হজরত এবং এই জহুরুল, যে ওখানে আসামি ৩, ৪ নম্বর ৫ নম্বর আসামি, এরা আমাকে ওই জায়গাটা আর কি দেখার পর বলে যে এই জায়গাটা বিক্রি করবে জাকারিয়া আলম শিপলু, জাহাঙ্গীর আলম আর খায়রুল ইসলাম, এই ৩ জন মালিক। তো জায়গাটা ভালো আছে, আপনি দেখলে দেখেন, নিলে নেন। পরে এই জায়গার দাম দর হয় ৪.৫ টাকা, ৪.৫ লাখ টাকা শতক হিসেবে ৩১,৫০,০০০ টাকা। আমরা ১০/৭/২০১৬ তারিখে এটা বায়নাপত্র করি ১১,৪৯,০০০ টাকা দিয়ে। 3টে পে অর্ডারের মাধ্যমে ১০.৫ লাখ টাকা আর ৩৩,০০০ টাকা কি ৩ জন ৯৯,০০০ দিয়ে ১১,৪৯,০০০ টাকা বায়নাপত্র করার পর ওই দিনে সন্ধ্যের দিকে আমরা লোক মারফতে জানতে পারলাম যে এই জমিটা ওদের নয়, এটা জনপদের জমি। রাস্তার কুড়িগ্রাম এবং রংপুর যখন রাস্তা করে তখন সরকারি অ্যাকোয়ার করছে। তারপর পরের দিন ১১/৭/২০১৬ তারিখে সেটেলমেন্ট অফিসে যায় খোঁজে দেখি যে এই যে জাল পর্চা দিয়ে ও জমিটা ওরা নিছিল বা আমাদের দিছে, যেটা দিয়ে এই জালটার দলিল ইয়েটা পর্চাটা ওদের নামে নয় আর কি, টোটাল এটা একটা ভুয়া পর্চা। রংপুর ডিসি অফিসের এলএ শাখার অনুসন্ধান এবং মাহিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস থেকে দেয়া সরেজমিন তদন্ত প্রতিবেদনে বলা হয় মিসকেসভুক্ত দাগের মধ্যে ৬৯৬ দাগের ৩৬% জমি সড়ক ও জনপথ বিভাগের নামে অধিগ্রহণ আছে। তখন আনোয়ারুল ইসলামের পিতা নূর মোহাম্মদ ২০১৬ সালের ২৯ আগস্ট রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আদালতের আদেশে মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ প্রায় ৭ বছর পর চলতি বছর ২০ ফেব্রুয়ারি ওই মামলার রায় ঘোষণা হয়। বায়নামা রেজিস্ট্রি হওয়ার পরে এনারা এটা খোঁজ নিয়ে দেখে যে না, ওই জমিটা ওনাদের না, অন্য তো অন্য সড়ক জনপথ বিভাগের ওই নামে। তারপরে এরা ওই যা দেখে
যে পর্সাটা দিয়ে ওরা মানে রেজিস্ট্রিটা করছে, এই পর্সাটাও জাল। এর বিরুদ্ধে, এই জাল পর্সার বিরুদ্ধে মামলা। এই মামলাটা মূলত হয় দণ্ডবিধি আইনের 406, 420, 467, 468, 471 এবং 109 ধারায়। তারপরে সাক্ষী প্রমাণ শেষে 5 জন সাক্ষী হয়েছে, জেরা হয়েছে। হওয়ার পরে 3 জন আসামি, যেমন জাকারিয়া আলম শিপুল, তারপরে 2 নম্বর হলো জাহাঙ্গীর আলম, 3 নম্বর হলো খায়রুল ইসলাম ওরফে রাসেল। এই 3 জন কাকে সবাইকে 1 বছর সশ্রম কারাদণ্ড, 1 বছর করে, এবং 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড। এবং মোহাম্মদ জহুরুল ইসলাম ও মোহাম্মদ হজরত আলী এনাদেরকে খালাস দেওয়া হয়। এই মামলায় জমি জালবাজির দালাল জহুরুল হক ভেলসা ও হজরত আলীকে খালাস দেন আদালত। কি সম্পদ? এগুলো সম্পদ ভুয়া। আমরা সম্পদ কথা বলে না রে। 2 নাম্বার কথা বলে না সাথে। যা তোমার মতো কথা বলতে। তোমার সাথে কথা বলছি আমি? না, আপনাদেরকে কথা বলা। একেবারে কি এডুকেশন নিছে বাপ রে বাপ। ভাই আপনি এডুকেশন আমি এডুকেটেড, হায়ার এডুকেটেড আমি। ফাজিল কথা আর বেয়াদব। কেন কোর্টে আইন আদালত নাই? আচ্ছা এখন একটা বিষয় আপনাকে কোর্টে যাবেন, আইন আদালতে যাবেন, কে থাকবে কে থাকবে না, কে নেবে কে নেবে সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। ওই জমি সড়ক ও জনপথ বিভাগের হলেও তারা একই দাগের ক্রয়সূত্রের জমির মালিক আকরাম আকবরের খতিয়ান নং 12,896 জাল করে দেলোয়ারগঞ্জের নামে একই খতিয়ান নম্বর দিয়ে ভুয়া দলিল, খতিয়ান খারিজ ও হোল্ডিং নম্বর তৈরি করে। রায়ের সাজা আরও বৃদ্ধির জন্য আপিল করার কথা জানিয়েছেন বাদী। ওদের সঙ্গে খুব যোগাযোগের চেষ্টা করি, করার পর তারা কোনো ক্রমে দেয় না। তারপর অনেক বিচার আসার ওখানে করছি আমি, না কোনো পয়সা ওরা রিটার্ন দিবে না। বাধ্য হয়ে আমি মামলা করছি। তাদের মানে সীমাহীন দুর্নীতি, গোটা রংপুর শহরে তাদের কথা বললে মানুষ থমকি ওঠে যে কি তারা এত দুর্দান্ত এবং আমি খালি নয়, বহু মানুষ তাদের খপ্পরে পড়ি সর্বশান্ত হয়ে গেছে। এবং তার এক একটা মামলা 12-13টা কি তাদের মামলাও আছে তাদের বিরুদ্ধে। আমি এই রায়ে সন্তুষ্ট নই। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি যেন আর তাদের সাজা হয়, যার জন্য আমি আপিলে যাব আর কি। বাদীপক্ষের আইনজীবীর দাবি, শুধুমাত্র পেনাল কোড 18/60 এর 406 ও 420 ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছে। কিন্তু মামলার 467 ও 468 ধারার অপরাধ অর্থাৎ 12,896 খতিয়ানটা ভুয়াভাবে তৈরির অপরাধের সাজা আসেনি। সে কারণেই উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি। এই চক্রটায় বরাবরই, এটা তো শুধু এইটা না, মানে এটা চলছে রংপুর শহরে, এরকম অনেক চলছে আর কি। আমরা তো এই মামলাগুলো দেখি, জমি একজনকার বিক্রি করতেছে একজনে, এইভাবে। কোনো পক্ষ যদি ক্ষুব্ধ হয়, কোনো এই রায়ের প্রতি যদি অসন্তুষ্ট প্রকাশ করে দেন এটা যথাযথ হয়নি, তখন আসামি পক্ষ উচ্চ আদালতে যেতে পারে, বাদী পক্ষও যেতে পারে। এটা তো কোনো বাধা নিষেধ না। দর্শক, শিপলু এবং শিপলুর সিন্ডিকেটের বিরুদ্ধে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান। তিনি আছেন স্টুডিওতে। মাঝার, আপনাকে স্বাগত। আচ্ছা মাঝার, এই যে সরকার দলীয় পরিচয়ের নেতা, সরকার দলীয় নেতাই তো এবং প্রভাবশালী, সরকারি জমি এইভাবে দখল করে নিচ্ছে, নিজের নামে করে নিচ্ছে, জাল দলিল করে, জাল খতিয়ান করে, এটা আসলে কি সম্ভবটা কেমনে? মানে তার সিন্ডিকেটটা এতটাই শক্তিশালী, কীভাবে ম্যানেজ করছে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা আমরা যখন কাজ করেছি তখন কাজ করতে গিয়ে যেটি দেখেছি যে এর সাথে যে ভূমি অফিসের তো একটা যোগসাজশ থাকা দরকার। তাহলে কিভাবে সেটি হলো? যেমন সড়কের যে 63 শতক জমির মধ্যে 17.5 শতক যে জমি যে জাল দলিল করা হলো, তাহলে ভূমি অফিসের কোনো না কোনোভাবে এর একটা সম্পৃক্ততা আছে এবং এখানে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা আছেন যারা হয় ভয়ে অথবা কোনো কিছুর বিনিময়ে কিন্তু তারা এই কাজটা করেছেন। একার পক্ষে তো তা সম্ভব না, সে একজন পলিটিক্যাল নেতা, তার পক্ষে তো এত খুঁটিনাটি জানা সম্ভব না ভেতর থেকে যদি সহযোগিতা না করে।
করে? ভেতর থেকে আপনি ঠিকই বলেছেন যে ভেতর থেকে যেমন একটা সহযোগিতার ব্যাপার থেকে এবং তার একটা বিস্তৃত নেটওয়ার্ক আছে, যেমন কারা এগুলো করবে তার নির্ধারিত লোকজন আছে এবং দালাল সংগ্রহ করবে বিক্রি করবে কার কাছে সে ধরনেরও কিছু তার লোকজন আছে। অর্থাৎ এমনভাবে তারা এখানে ব্যাপৃত রয়েছেন, আমরা যখন কাজ করতে গিয়ে দেখেছি যে একেবারে সুনিপুণভাবে এই কাজগুলো করছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা আপনি যেটি বলছিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো এখানে জড়িত আছে, তারাও এখানে এক শ্রেণীর মানুষ আছেন, তারা এখানে তাকে হেল্প করেন। এবং আরেকটা ব্যাপার আছে যে তিনি সরকার দলীয় একজন লোক এবং খুব প্রভাবশালী। কারমাইকেল কলেজে যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, তারপরে এখন তিনি এই বিগত কাউন্সিলে তাজহাট মেট্রোপলিটন থানার সাধারণ সম্পাদক হয়েছেন। তার কিন্তু একটা শক্তিশালী বলয়ও আছে এবং সরকারি দলের এবং প্রভাবশালী তিনি একজন নেতা, সেটিও ভয়ে অনেকজন করে। এবং সে কারণে কিন্তু এই সরকারি জমিজমাগুলো সে এই যে সড়ক ও জনপদ বিভাগের যে বিষয়টি আছে, আমরা যখন সড়ক জনপদ বিভাগে যাওয়ার চেষ্টা করেছি, তারা কিন্তু কথা বলতে সেভাবে আমাদের সাথে কথা বলছিলেন না, কিন্তু তারা কাগজ দিয়েছেন যে মানে এই জমিটা তাদের ভয়ে কথা বলছেন এরকম বিষয় না। সেটি হয়তো আমাদেরকে সেভাবে বলা হয়নি, কিন্তু তারা কথা বলতে চায় না যে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না, এইসব আদালতের বিষয় আদালতে আমরা উপস্থাপন করেছি আমাদের যা কিছু ছিল সেগুলো তারা বলছে। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে একদিকে ভয় এবং আরেকদিকটা ম্যানেজ, এই দুটো বিষয় কিন্তু আছে। এটাও কি মানে দখলদারিত্বের একটা কারণ হতে পারে যে খালটির জায়গাটাকে দখলদারিত্ব সব থেকে বড় কারণ দখলদারিত্ব করে এই শ্যামাসুন্দরী খালটাকে কিন্তু সংকুচিত করা হয়েছে এবং সেটি কিন্তু এই যারা পৌরসভায় ছিলেন বা এখন মেয়র আছেন বা বিগত সময় যারা পৌরসভার মেয়র বা চেয়ারম্যান ছিলেন, তারা সবাই কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু সেই দখলদারিত্ব এই কিছুদিন আগে কিছুটা উদ্ধার হয়েছে এবং আরো বেশ কয়েকটি জায়গা দখলদারের পিছনেও শিপলু বাহিনী বা সিন্ডিকেট এই ধরনের সিন্ডিকেটের হাত আছে। এই মুহূর্তে আমি এই শ্যামাসুন্দরী খালের দুইবার দখলের যে বিষয়ে তাদের আছে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমরা যতটুকু জানি যে এখন উদ্ধারের তৎপরতাগুলো শুরু হয়েছে এবং যে বেশ কয়েকটি জায়গায় মামলা চলছে, মামলা হলে হয়তো পুরোটা তখন উদ্ধার হবে, তখন এটি নিয়ে কাজ করার কথা বলছে। সেই দখলদারদের অন্যতম এই শিপলু বাহিনী বা শিপলু, তার সম্পর্কে আরো বিস্তারিত জানার আছে, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, এ তো দেখলেন সরকারি জায়গা জমি দখলের কিছু নমুনা, কিন্তু আরও আছে সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না এই শিপলুর হাত থেকে। কিন্তু কিভাবে সেটাই জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। দর্শক, বিরতির আগে বলছিলাম শুধু খতিয়ান জালই নয়, আকবর আকরামের ২৭ শতক জমিও জাল দলিলের মাধ্যমে দখল করেছে শিপলু বাহিনী। শুধু আকবর আকরাম নয়, জমি দখলের প্রক্রিয়া হিসেবে অনেকের নামে দেওয়া হয়েছে মাদক, চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের মামলা। বাড়িঘর ভাঙচুর, পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে প্রতিনিয়ত। পুলিশের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা এর সাথে জড়িত বলে অভিযোগ ভুক্তভোগীদের। কেউ সাহস করে বাধা দিলেই তার পরিণাম হয় ভয়াবহ। কিন্তু কেন, কিভাবে করছে এসব, সেটাই জানাবো। মডার্ন মোড়ের পাশেই স্ত্রী শাহিদা বেগমের ওয়ারিশ সূত্রে পাওয়া 11.5 শতক জমিতে বসবাস করেন স্বামী রুবেল সরকার সহ সন্তানরা। ওই জমিতেও চোখ যায় শিপলু সিন্ডিকেটের। মাদক, চুরি সহ বিভিন্ন ভুয়া মামলা দিয়ে একাধিকবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে ওই দম্পতিকে। কারাগারে পাঠিয়ে বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে। অভিযোগ, পুলিশের সাথে সখ্য থাকায় নির্বিঘ্নে এসব করছে তারা। অন্যদিকে তাদের বিরুদ্ধে মামলা করলেও হাজিরা দেয় না তারা। আমার যে জমিতে এরা একাধিকবার ভাঙচুর করছে আমার জমিতে এবং সমস্ত কিছু পুড়ে টুড়ে দিয়ে একবার মানে কোনো টিন মিন যায় জিনিস কোনো কিছু ছিল না, সব কিছু এরা মানে করে দিয়ে লুটপাট করে ফেলছে। আমি বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা দিতে গেলে থানায় আমার কোনো মামলা নেয় না, যে ওদের নামে কোনো মামলা হবে না, মামলা দেওয়া যাবে না। সর্বশেষ লাস্টে এসে যখন এরা দেখলো যে জায়গা তারপরও তার পাওয়া যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, তখন কি হলো যে এখান থেকে কিভাবে উঠানো যায়, তখন সর্বশেষ আমার জায়গা টায়গা যা ছিল বাড়িঘর সমস্ত কিছু তারা পুড়িয়ে দেয়। সরকারের কাছে আমার অনুরোধ এবং দাবি যে এদের আমি উপযুক্ত বিচার চাই, এরা এরপর থেকে যেন আর কোনো দিন কারো এই ধরনের কোনো ক্ষতি বা মারডাং কোনো কিছু যাতে করতে না পারে। জাল দলিল তৈরি করা এদের অভ্যাস একটা, এনারা অন্যর জমি বিক্রি করে খাওয়ার এদের একটা পেশা। রাতের বেলায় চুরি করে আমার নামে ফিট দিল, দিয়ে আমাকে দাবড়াইলো। অনেক দিন আমি পালেও থাকছি,
বাসায় উঠতে পারিনি, বাসায় আমার উঠতেই দেয়নি, সুলতানও দেয় নাই, শাইনও দেয় নাই, শিবলুও দেয় নাই। আমার মা একটা বয়স্ক লোক, তাকেও জেলে রাখছে। মেয়রের কাছে গেছিলাম, আমাকে মেয়র বলছে যে আমরা জমি জমা ব্যাপারে কোনো সংক্রান্ত কাজ করি না। আমি ওখান থেকে ব্যর্থ হয়ে আসলাম, আমি গরিব মানুষ, আমি তো ওখানে গেছিলাম একটা আশ্রয়ের জন্য। তাহলে আমরা কি আর বিচার পাবো না? কোথাও কোনো জায়গা থেকে বিচার পাবো না? সরকারের কাছে তো যাওয়ার ক্ষমতাই আমাদের নাই, তাহলে কিভাবে আমরা বিচার পাবো? জমির জন্য খুবই অত্যাচার করছে, অত্যাচারের জন্য আমরা এখান থেকে আমার স্বামীকে নিয়ে আমি এখনো ভাড়া বাড়িতে থাকি। ওরা তো কেউ না, ওদের বাসা হলে গাইবান্ধা, ওরা আসছে এখানে এরকম জমি ভোগ দখল করার জন্য। ওদের টাকার অঙ্ক বেশি, ওরা ভয়ভীত দেখায়, থানা কিনি নেয় ওরা। এখন সুবিচার চাই, এদের শাস্তি চাই। মনে করেন আমাদেরকে যে শাস্তি দিচ্ছে তার সাথে দ্বিগুণ ওদের জন্য শাস্তি হয়। রংপুর স্টেশন এলাকার প্রসিদ্ধ ব্যবসায়ী আকরাম এবং আকবর মডার্ন এলাকায় 690, 694, 695 বাটা 368, 695 বাটা 864 এবং 696 দাগে মোট 1 একর 33 শতক জমির ক্রয়সূত্রে মালিক তারা। এর মধ্যে 696 দাগের 63 শতক জমির মধ্যে 36 শতক জমি সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করলে ওই দুই ভাইয়ের ওই দাগে 27 শতক রয়ে যায়। সেই খতিয়ান 12,896 জাল করে শিবলুর প্রধান সহযোগী শাহিন ওই 27 শতক জমি জোর করে সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে সেখানে গ্যারেজ গড়ে তুলেছে। এর মধ্যে মিলিত আছে এখানকার মনে করেন 15 নম্বর ওয়ার্ডের শিবলু কাউন্সিলর, তারপরে এই জাহাঙ্গীর সাইন, তারপর একটা জাকারিয়া ইয়া নামে কি নাম রাসেল নামে নূরপুরেছে লোক, ও জড়িত এর সঙ্গে। আর এখানে যত গ্রামবাসী আছে আপনি সবার থেকে জিজ্ঞাসা করেন, সবার নামে মামলা দিয়ে হয়রানি, আর এরা হলো ভূমিদস্যু। আর থানা কোনো অ্যাকশন নিতেছে না এই ব্যাপারে। থানার কাছে গেলে থানা মামলায় নয় না, তারপরে যারা ওনারা গ্রামবাসীরা যায় কোর্টে মামলা করে। আমরা 75 শতক তাজার থানাকে দিছি আর কি, ওনারা একবার করে নিছে আর কি। বাকি 58 শতক জায়গা আমাদের জায়গার উপরেই ওনারা এই জুলুমবাজি করতেছে। আমি মেয়র সাহেবের কাছেও গেছি, মেয়র সাহেবের কাছেও চিঠি দেওয়া আছে, সব উনিও জানে এই জায়গা আমাদের। ইভেন পুলিশ কমিশনারের কাছে গেছি, ডিআইজি সাহেবের কাছে গেছি। এই জমির কাগজপত্র সম্পূর্ণ যাচাই বাছাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আছে। অফকোর্স আমাদের এই যে 17.5 শতক জমি দখল করে আছে, এই যে রোড অ্যান্ড হাইওয়েতে যে জায়গাটা, এই জায়গাটা সহ আমাদের জায়গা 17.5 শতক পুরাটাই আপনার দলিল বানাইছে, একটা দলিল। এই দলিলকেই কোর্ট ভুয়া বলছে। শুধু তাই নয়, শাহিন ওই এলাকায় আম মুক্তার দাবি করে ওই এলাকার 29 ব্যক্তির নামে মামলা করে তাদের বছরের পর বছর হয়রানি করছেন, যারা বিভিন্ন এলাকা থেকে এসে ওই জমি ক্রয় করে বহু বছর ধরে বাড়িঘর করে বসবাস করছেন। তাদেরকে চাপ প্রয়োগ করে বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করছেন। ওই এলাকার মানুষ এ নিয়ে উদ্বিগ্ন। আমার ভোগ দখলে এবং আমি 4 তলা ফাউন্ডেশন করে বাড়িও করা আছে 1100 স্কোয়ার ফিট, এবং আমার রেকর্ডে বা আমার যে খতিয়ান নাম্বার বা আমার যে মৌজার আছে একটাও এর সাথে সম্পৃক্ত নয়, অথচ আমার নামে কেস করছে প্লাস ইঞ্জেকশনও জারি করছে। ওই প্রতিদিন একই কোর্টে যা উকিলকে টাকা দিয়ে এটা হয়রানি না, আমাকে সে হয়রানি করাচ্ছে। এই হয়রানির থেকে আমি প্রতিকার চাই। যারা কেস করছে, ওই যে ভেলসার বোনকে জিজ্ঞাসা করলাম সেদিন, যে যা আসাসি আমাদের নামে কেস করছেন, তোমাদের জমির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এগুলো আমরা করিনি, এগুলো শাহিনে করছে। শাহিনে তো এটা ব্যবসা, এটা একটা, ও তো সবখানে এরকম করে খালি তারপর করে জোর করে মানুষের নামে একটা কেস দিয়ে এরকম করে নিচ্ছে। ক্যাডেট কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া আব্দুল জব্বার শেখের জমি দখলের পর তা বিক্রি করে ফেলেছে সিন্ডিকেটটি। এই শোকে তিনি মারা গেছেন। ভয়ে তাদের পরিবারের কেউ কথাও বলতে চান না। তারা মনে করেন টাকা না থাকলেও প্রভাবশালী দখলকারীদের বিরুদ্ধে কিছুই করার নেই তাদের। কি বলছে পুলিশ? কোনো ভূমিদস্যু কিংবা এরকমভাবে যারা সংঘবদ্ধ অপরাধ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের একেবারেই কঠিন ব্যবস্থা। অনেকগুলি মামলা আছে, তার কোর্টের মামলা, জায়গা জমি সংক্রান্ত কিংবা এই ধরনের, যেগুলো আমরা এখনও ওয়ারেন্ট পাইনি। ও আপনারা জানেন যে একটা মামলায় আমরা শুনেছি তার কনভিকশন হয়েছে 1 বছরের, বাট সেই মামলাটা তো 1 মাসের অন্তর্বর্তীকালীন বেইলে আছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে।
তো এরকম কোনো ওয়ারেন্ট আসলে তো আমরা কাউকে স্পেয়ার করি না, সে যেই হোক না, কাউকে জোর করে বের করে দেওয়া, মারধর করা, মাদক মামলা দিয়ে ফাঁসানো, এরকম ঘটনা যদি আমাদের নলেজে আসে এবং সেটা শিপলু একজন কাউন্সিলর বা এই যে কোনো পদধারী হোক না কেন, আমরা তাকে ছাড় দিই নাই। এবং আপনারা জেনে থাকবেন যে আমরা তার নামে কয়েকটা মামলায় আছে, আমরা পুলিশ হিসেবে তাকে আমরা মামলায় ধরেছি, তাকে প্রসিকিউট করেছি। তার যে সুনির্দিষ্ট অপরাধ ছিল সেগুলোতে আমরা আমলে নিয়েছি এবং আইন অনুযায়ী আমরা তাকে ব্যবস্থা গ্রহণ করেছি। দর্শক শুনছিলেন, সরকারি বাহিনী শুধু নয়, সরকারি কর্মকর্তারা ছাড়া সাধারণ মানুষ এই শিপলুর কাছে বা শিপলু বাহিনীর কাছে অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু কেন সেটা জানার জন্য আমরা আবারও যাচ্ছি সহকর্মী মাঝার মান্নানের কাছে। আচ্ছা মাঝার, এই যে সাধারণ মানুষ এই ভুক্তভোগীর কথা বলেন, মানে এত মানুষ ভুক্তভোগী, মানে কেউ সাহস করছে না, তারা কারণটা কি, মানে প্রতিবাদ করতে পারছে না? আপনি দেখুন, আমরা যখন কাজ করেছি আমরা দেখেছি যে ধরেন একজন 34 জনের নামে একটি মামলা দেয়া হয়েছে। 34 জন যারা আজ থেকে 10 বছর 20 বছর বা 15 বছর বা তারও আর অনেক আগে থেকে তারা বসবাস করছেন। কিন্তু এখানে যে একটা জাল দলিল করে নতুন করে আরেকজনের কাছে, হয়তো আমি যেটা আপনাকে আগেও বলছিলাম যে এই পক্ষটা হচ্ছে এমন যে কোনো একটা জায়গায় যদি কাউকে একটু পায় যে তাকে উপলক্ষ করে ওই জায়গায় ঢুকবে, সেই কাজটি তারা করে। যেমন দেলোয়ার গং নামে একটি পক্ষকে এক্সিট করে ঢুকিয়ে দিয়ে তারা কিন্তু যেমন 34 জন মানুষের নামে মামলা, আমি যখন গিয়েছি সেখানে তারা মামলা করেছে এবং 34টা পরিবার, তারা বিভিন্নভাবে হয়তো ধরেন কেউ এবং শহরের বাইরে থেকে তারা আসছে, ওখানে অন্য যারা আছে ওই দাগের মধ্যে তাদের নামে কিন্তু মামলাটা করেনি, মামলাটা করেছে ওখানে বাইরে থেকে আসছে, রংপুরের বাইরে থেকে আসছে বা শহরের আর এক প্রান্ত থেকে এসে জমি কিনে বাড়ি করেছে এবং তারা আজকে 1.5 বছর ধরে হাজিরা দিচ্ছেন। এবং সেই মামলাটি করেছে কিন্তু যে শিপলুর যে মানে খুবই মানে তার দক্ষিণ হস্ত হিসেবে পরিচিত যে শাহিন, তার নাম শাহিন, এবং তারও দণ্ড হয়েছে 1 বছরের দণ্ড হয়েছে। আবার যেমন যে আরেকজন যে সহকর্মী আছে গাইবান্ধা থেকে এসে কাজ করেছে, তারাও যেটা বলছিলেন যে এই সিন্ডিকেট যেখানে জায়গা জমি নিয়ে কিছুটা দ্বন্দ্ব আছে, কিছুটা বিরোধ আছে, সেখানেও তারা ঢুকছে, সেই ধরনের অভিযোগ আপনারা পাচ্ছেন? হ্যাঁ, সেটির কথাই বলছিলাম যে সেটি দ্বন্দ্ব থাক বা না থাক, ধরেন আমি 10 জন আমরা এক পরিবারে আছি, আমরা হয়তো আগে জমিটা বিক্রি করে দিয়েছি, কিন্তু এখন আমাকে গিয়ে বোঝানো হলো যে তুমি একটু এখানে একটু আমাদেরকে সহযোগিতা করো, তখন তাকে নিয়ে আবার তার কাছ থেকে দলিল করে নিয়ে কিন্তু এই ঝামেলাগুলো করা হচ্ছে। এবং আপনি গাইবান্ধার কথা বলছিলেন, যে শাহিনের কথা আমি বলছিলাম যে তার যে দক্ষিণ হস্ত, তার বাড়ি কিন্তু গাইবান্ধায়, সেই গাইবান্ধা থেকে এসেই কিন্তু এই যে এবং আমরা যে 27 শতক 34 জন বা 30-35 জনের নামে যে মামলাটি করা হয়েছে সে কিন্তু করেছে। এবং আমি যেখানে গেছি, হয়তো আমি একজন কথা বলছিলাম, একজন উনি ফায়ার সার্ভিসে কাজ করছিলেন, রিটায়ার্ডের পরে উনি ওখানে একটু জায়গা কিনেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সামনে ফটোকপিয়ারের দোকান দিয়ে কিন্তু ব্যবসা করেন। 1.5 বছর ধরে কিন্তু তারা এই জমি নিয়ে হাজিরা দিচ্ছেন এবং তারা খুবই অসন্তুষ্ট। আমি মানুষের কাছে দেখছি তারা খুবই অসন্তুষ্ট। তারা কিন্তু আবার মুখ বলে যে তাদের কথা বলবে, সেটিও তাদের সেই সামর্থ্যটা নাই। কারণ হলে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় আবার জড়ানো হয়। ধরেন আপনি যদি তার বিরুদ্ধে বেশি কথা বলেন, তখন দেখা যায় আপনাকে মাদকের মামলা দেওয়া হচ্ছে, চাঁদাবাজির মামলা দেওয়া হচ্ছে, চুরি ছিনতাইয়ের মামলা দেওয়া হচ্ছে, এইসব নানান ধরনের মামলা দেওয়ার অভিযোগ, যখন মামলার অভিযোগ একটা আসে থানায়, তখন তো প্রাথমিক তদন্ত করে সত্য কিনা, অভিযোগ সত্য কিনা, তারপরে না সেটা এফআইআর হয়। কিন্তু আপনি বলছেন যে চাইলেই মামলা দেওয়া যায়, মানে এটা শুধু কি তার হাত আছে নাকি তার সাথে তাহলে তো অন্য কর্মকর্তা, পুলিশের অসাধু কর্মকর্তার যোগ? এটি কিন্তু অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ। আমি যদি আপনাকে একটা পক্ষের কথা বলি, রুবেল সরকার নামে একটি পক্ষ আছে, যেমন সে বলেছে যে তার নামে যখন মামলা দিয়ে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, আবার তার ওয়াইফ যখন গেছে তার ওয়াইফের নামে মামলা দেওয়া হয়েছে, তারপর তার পরিবারের অন্যান্যদের নামে মামলা দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে দখল করার জন্য। এরকমও কিন্তু ঘটনা ঘটেছে সেখানে। এবং সেক্ষেত্রে এলাকাবাসীর এবং যারা ভুক্তভোগী তাদের অভিযোগ যে তারা যখন পুলিশকে বারবার বলেছে, পুলিশের সহযোগিতা চেয়েছে, কিন্তু তারা কিন্তু সেটাতে পায়নি, কম পেয়েছে। অনেক ক্ষেত্রেই পায়নি, কিছু ক্ষেত্রে পাওয়ার কথা সেটাও কম। এবং কিন্তু শুধু এবারে এরকম হয়েছে যে হয়তো যদি তাদের বিরুদ্ধে যে 2-4টা মামলা যেগুলো আছে এই পুলিশের পক্ষ থেকে, তখন আবার তারা দ্রুত জামিনও হয়ে এসছে, জামিনে হয়ে এসে আবার একই কাজটি তারা করছে। এবং এটি তারা এলাকাবাসী একেবারে তারা মানে স্পষ্টভাবে যেটা আমাদেরকে বলেছে যে এটা আসলে প্রশাসনের সাথে তাদের একটা যোগসাজশ থাকার কারণেই কিন্তু এটা তারা এইভাবে হয়রানির মুখোমুখি হচ্ছেন। রংপুর না, শুধু সারা বাংলাদেশে যেখানে সরকারের প্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে যে
দলীয় নেতা কর্মীদের যে সাধারণ মানুষের সেবা করুন, সেবক হিসেবে থাকুন, কিন্তু এখানে একদম উল্টো দেখছি, মানে সরকারের ভাবমূর্তি আসলে কোন পর্যায়ে এই সরকার দলীয় পরিচয় এই ধরনের কাজ করছে। আপনি কিন্তু ঠিকই বলেছেন, এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ, যারা ভুক্তভোগী মানুষ এবং যারা সচেতন মানুষ, তারা কিন্তু বলেছেন যে এই যে একটি কাজ করা হচ্ছে সেখানে কিন্তু সরকারের যে ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হচ্ছে এবং একজন সরকার দলীয় একটা সিন্ডিকেটের কারণে। সো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা প্রশাসন কেন তাদেরকে সাপোর্ট দেয়, প্রশাসন সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু সরকারের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রশাসন যদি তাদেরকে খুব বেশি বড় সাপোর্টটা না দিত তাহলে কিন্তু সরকারের ভাবমূর্তিটা তারা সেভাবে কিন্তু ক্ষুণ্ণ করতে পারত না। এটা কিন্তু সাধারণ মানুষের দাবি এবং অনেকেই আমাকে বলেছেন, আমি একদিন কথা বলেছি, একজন বুড়ি মানুষ, তিনি আমার পা ধরে বলেছেন যে বাবা তুমি প্রধানমন্ত্রীকে বলো যেন আমরা এই জায়গাটা থেকে বাঁচি, কারণ উনি তো ভালো মানুষ, তাহলে আমরা তার দলের লোকজনের দ্বারা কেন আমরা এভাবে আমরা হচ্ছে যে এই হয়রানির মুখে পড়ছি, তুমি যদি বলতে পারো, তোমার সুযোগ থাকে তুমি বলো প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী এই ব্যাপারটা দেখি, কারণ আমরা সবার সাথে, কারণ তিনি কিন্তু এবার দুবারের কাউন্সিলর, যদি দুবারের কাউন্সিলর হন তাহলে তিনি নিশ্চয়ই জনপ্রিয়, সেটি যদি বলা হয় তাহলে কোন জায়গা থেকে কিন্তু তার অত্যাচারটা কেন আমরা সহ্য করব, এটা কিন্তু মানুষ বলতে চায় না। তার এইসব অপকর্ম নিশ্চয় দলের ঊর্ধ্বতন নেতারা বা তার সিনিয়র নেতারা পছন্দ করছেন, তারা কি বলছেন আসলে? আমি আওয়ামী লীগের যে স্থানীয় যে তাজহাট মেট্রোপলিটন থানার যিনি সভাপতি, আমি তার সাথেও কথা বলেছিলাম এবং আরও বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছি। তারা বলেছে যে এগুলো তো আমাদের নলেজে যতটুকু আছে সেটি আমরা হয়তো তাদেরকে মানে সরকারের কর্তৃপক্ষকে বা আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং অনেক ক্ষেত্রে অনেক নেতারা আছেন যারা আমার সাথে তাদের কথা হয়েছে, তারা বলছেন, কিন্তু তারা এগুলোকে আবার বলছেন তার পক্ষেই বলছেন যে হয়তো এটাই সঠিক নয় সেই সঠিক, এরকমও কথা কিন্তু ভুক্তভোগী অভিযোগ তারা আমলে নিচ্ছে না, সে যা করছে সেটাই সঠিক। তার মানে সে একা না, অন্যরাও সরকারের ভাবমূর্তি নষ্টের মানে এই দলে আছে না, সেটা হ্যাঁ নিশ্চয়ই তাকে যারা সহযোগিতা করছে নিশ্চয়ই তারাও সরকারের এই ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করছেন এবং যেটি হওয়া কথা নয়। সাধারণ মানুষ চান যে আমি ওই মডার্ন এলাকা, আপনি জানেন মডার্ন, তারপর হচ্ছে দর্শনা সহ বিনোদপুর এবং আশেপাশে যে এলাকায় 15 নম্বর ওয়ার্ডটি, তারা কিন্তু সবাই চান যে একটা সেখানে গিয়ে, এবং আপনি জানেন যে এই ওয়ার্ডটিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কারণ এখানে পাশে বিশ্ববিদ্যালয় আছে, কারমাইকেল কলেজ আছে, ক্যাডেট কলেজ আছে, তারপর আরপিএমপি যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে অনেক জমি অধিগ্রহণ করা হয়েছে, দলীয় পরিচয় সরকারের ভাবমূর্তি শুধু নষ্ট হচ্ছে না, সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও যদি দেখে না দেখার ভান করে, তারা যদি এই সুযোগ করে দেয় বা তাদের কারণে যদি তারা সুযোগটা পায়, তাহলে তো তারাও সরকারের ভাবমূর্তি নষ্টের জন্য দায়ী। নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করবো, আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, জায়গা জমি নিয়ে নানা রকম কাহিনী দেখলাম, কিন্তু সাধারণ মানুষ তাদের এই গ্যাংয়ের হাত থেকে কখনোই রেহাই পায় না। এমনকি মাদক ব্যবসার মাধ্যমেও বিশাল এক সিন্ডিকেট তৈরি করেছে এই শিপলু বাহিনী, সেটাই জানাবো ছোট্ট একটা বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। একজন কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর পরোক্ষ এবং প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এই এলাকায় গড়ে উঠেছে মাদকের বিশাল এক কারবার। যমুনার অনুসন্ধানও বেরিয়ে এসেছে সেই তথ্য। এদিকে জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হওয়ার অভিযোগও আছে শক্তভাবে। ক্ষমতার দাপটে অনেক পরিবারের ওপর হামলাও হয়েছে তার নেতৃত্বে, এমনকি কবরস্থানের জমিও অবৈধভাবে ভোগ দখলের অভিযোগ আছে এই শিপলুর পরিবারের বিরুদ্ধেও। রেজওয়ান আহমেদ রাজু, বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। রংপুর মহানগরীর কাউন্সিলর শিপলুর ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশেই নিজস্ব জমিতে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিলে তাতে চাঁদার দাবিতে বাধা দেয় শিপলু এবং তার সহযোগীরা। এ ঘটনায় 4টি মামলা করেও কোনো সুরাহা পাননি তিনি। কাজ এখনও বন্ধ রাখতে হয়েছে তাকে। ওয়ারেন্ট থাকলেও শিপলুকে গ্রেফতার না করার অভিযোগ তার। উনি নিজেই উপস্থিত থেকে আমার স্থাপনাগুলিকে ভেঙে দেয়। ওই সময় কিন্তু আমি নিজেও উপস্থিত ছিলাম। আমার গায়ে আমার হাত তুলে আমাকে মারধর করে, আমি অনেক গুরুতরভাবে জখম হই। মামলার পরেও আমি কয়েকবার গিয়েছি, তার লোকজন মানে আমাকে ধরার জন্য তেড়ে আসে, এরকম একটা ভাব। এখন ওইখানে তো ওইভাবে গিয়ে তো আমি এগুলি মারামারি করতে পারি না, এই জন্য আমি আইনের আশ্রয় নিয়ে চেষ্টা করি যে আইন আমাকে সহযোগিতা করবে, সুষ্ঠু বিচার করবে, এই প্রত্যাশায় আমি আছি। জমি দখল করার প্রক্রিয়া হিসেবে মিথ্যা মামলায় ফাঁসানো সহ
বিভিন্ন ধরনের অভিযোগ আছে শিপলু, শাহিন ও রাসেলের বিরুদ্ধে। এমনকি এলাকার মুসলমান সাধারণের কবরস্থানের জন্য ওয়াকফ করে দেয়া পীর উত্তর শাহজালাল বাকারি প্রদত্ত বিনোদপুর মৌজার ৩৩৮ শতক জমির মধ্যে ৪৪৬ দাগের ৩৯ শতক জমি জবরদখলের অভিযোগ আছে শিপলু পরিবারের বিরুদ্ধে। আমাদের উপর চাঁদাবাজি সে মামলা দেয়, কিন্তু তারপর আমার হাজব্যান্ড তো সে মারাই গেল, ওরা তো আর জানে না। তারপর ওটা থানা থেকে ওটা আর কি খারিজ করে। 2 বছর আগে ওই হঠাৎ করে ছেলে পেলে আর আমার জমিটা দখল করার চেষ্টা করছিল। এটা তো অজানা না, এটা তো সবাই জানে যে ক্ষমতাসীনরা থাকেই, তার পিছনে যারা আছে যারা তা মামলা ওইখানে দেখা যায়, তো সবাই জানে এটা। ওখানে যারা মামলাতে ইন্ধন করতেছে বা অর্থ যোগাযোগ করতেছে। ক্ষমতা এবং দলীয় দাপটে কাউন্সিলর শিপলুর পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদে এলাকায় শাহিন, ভেলসা, হজরত, মিজান, ঝন্টু, আনোয়ার, আঙ্গুর প্রকাশ্যে মাদক বিক্রি করছে। ক্ষমতা এবং দলীয় দাপটের কাছে এসবের প্রতিবাদ হয় না এখন। সে কারণে অনেকেই কথা বলতে চান না ক্যামেরায়, কারণ পরে এসে তার বাহিনী কি সমস্যা করবে সেটা শুধু ভাবতেই আটকে ওঠেন তারা। এই ক্ষমতার উৎস তো এটাই মানুষ জানতে চাই, আমরাও জানতে চাই যে কি জন্য সে বারবার জেলে ঢোকে, বারবার ফিরে আসে। এই শাহিনকে সরাতে হবে। ওই আমাদের 15 নম্বর ওয়ার্ডের ওই কোনো না, নাগরিক না, ও 15 নম্বর ওয়ার্ডের কেউ না, ও বাহিরের। ওর সঙ্গে যারা আছে, জড়িত আছে যারা, তাদেরকে আপনারা খুঁজে বের করবেন। এই গুলজার, ঝন্টু, তারপর আঙ্গুর, আনোয়ার, এক কথায় যারা মাদকায় আছে, যারা মাদক বিক্রি করে, আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। এটা পুরো এলাকাবাসী চায়, শুধু আমি একাই না, পুরো এলাকাবাসী চায়। সাধারণ মানুষ তারা এতদিন কথা বলা সেরকম সাহস পাইতো না, মানে কে কথা বলতে যাবে, যে কথা বলতে যাবে তার নামেই মাদক মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়। তো এই যে ওয়ারেন্টভুক্ত আসামি কেন গ্রেপ্তার হয় না, তাদেরকে বলতে গেলে বলে যে আমরা মান্যগণ্য ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি না। সাধারণ পাবলিক যে আইনের আশ্রয় চাচ্ছি, শুধু আইনের না, আমরা সরকারের আশ্রয় চাচ্ছি, কারণ আইন তো এখানে দেখা যাচ্ছে না। কারণ আইনের আশ্রয় নিতে গেলে আইন উল্টে আমাদেরকে ধমকি দেয়। তোমরা যদি আমাদেরকে এই জায়গাগুলো না দাও, তাহলে আমরা তোমাদেরকে মামলা দিয়া জেলের ভিতরে রাখাবো, জেলে ভাত খেলাবো, এরকমই ভয় ব্যক্তি দেখাচ্ছে। তারপরে কিছুদিন আগে এই পাশের বাড়িতে আগুন লাগাই দিয়েছিল, লাইনটা কেটে আগুন লাগাই দিয়েছিল। থানা যে অ্যাকশন নিচ্ছে না, আমরা চাই যে থানা অ্যাকশন নুক। এটা আমাদের তো করার কিছু নাই, আমরা তো কিছু করতে পারি না। এখন তার বিপক্ষে যদি কিছু বলতে যাই, সত্যটাও যদি বলতে যাই, দেখা যাবে আমার প্রতিপক্ষরা আমার শত্রুতা শুরু। এই জন্য আমি তাদের পক্ষে বিপক্ষে যাই না আর কি, কখনোই কিছুই বলি না। অনুসন্ধান বলছে গত বছর 28 ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। হাইকোর্ট তার মনোনয়ন বৈধ করেন। পরে তিনি নির্বাচন করে জয়ী হন, কিন্তু অনুসন্ধানে দেখা যায় হলফনামায় তিনি তথ্য গোপন করেছেন। তিনি হলফনামায় 3টি মামলা উল্লেখ করলেও যমুনার অনুসন্ধানে তার বিরুদ্ধে 8টি মামলার তথ্য পাওয়া যায়। তাহলে তথ্য গোপন করলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কি বিধান আছে? স্থানীয় সরকার নির্বাচনী বিধিমালায় আসলে আমরা যদি হলফনামায় মিথ্যে তথ্য পাই, বাছাইকালে নির্বাচনী যখন মনোনয়নপত্র বাছাই হয়, বাছাইকালে যদি আমরা মিথ্যা তথ্য গোপন করে বা ভুল তথ্য, মিথ্যা তথ্য পাই আর কি, সেক্ষেত্রে আমরা মনোনয়নপত্র বাতিল করতে পারি। হলফনামাটাও আমরা প্রকাশ করি ওয়েবসাইটের মাধ্যমে, যদি দেখতে পারি যে হলফনামার তথ্য গোপন দিয়েছে, সেক্ষেত্রে উনি আদালতের আশ্রয় নেবেন। আদালতে যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হয়। যমুনার হাতে থাকা গত 21 মার্চ আদালত থেকে উত্তোলিত জাবেদা নকলের নথিপত্রে দেখা যায় জাকারিয়া আলম শিপলু এবং তার সহযোগীদের নামে মামলা জিআর 244/22, জিআর 181/22 এবং বিল খেলাপির দায়ে নেস্কোর রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ 1-এর সহকারী প্রকৌশলীর দায়েরকৃত মামলা নং সিআর 4054/2021 মামলা অনুযায়ী তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে নথিপত্রে পলাতক দেখানো হয়েছে। এছাড়াও যমুনার হাতে থাকা শিপলু সহ সহযোগীদের বিরুদ্ধে আরও 5টি এবং শিপলু ছাড়া সহযোগীদের নামে আরও 4টি মামলা চলমান। আদালত কর্তৃক দণ্ড হওয়ার বিষয়ে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, এখনও তার হাতে নথিপত্র আসেনি, আসা মাত্রই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলরের কোনো নৈতিক স্খলনযুক্ত কারণে হোক অথবা কোনো ক্রাইম কারণে হোক, যদি কোনো সাজা হয় কোর্ট কর্তৃক, তাহলে আমরা সেই রিপোর্টটা, প্রতিবেদনটা স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্তের জন্য পাঠাই। কিন্তু এই 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব জাকারিয়া আলম শিপলু,
এনার যে সাম্প্রতিক সময়ে যে কোর্টের জাজমেন্ট, এই জাজমেন্টের কপি আমাদের কাছে এখনও দেওয়া হয়নি। যদি আমরা এই জাজমেন্টের কপি পাই তাহলে পরবর্তী সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে পেশ করতে পারবো আমরা আর কি। স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন আইন বলছে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে মেয়র কিংবা কাউন্সিলর অপসারিত হবেন। নৈতিক স্খলন বলতে পেনাল কোড 1860-এ সংজ্ঞায়িত চাঁদাবাজি, চুরি, সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, ধর্ষণ, হত্যা এবং প্রিভেনশন অব করাপশন আইন 1947 সংজ্ঞায়িত ক্রিমিনাল মিসকন্ডাক্ট অন্তর্ভুক্ত হবে। অভিযোগের বিষয়ে কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর সাথে কথা বলার চেষ্টা করেছে ক্রাইম সিন। বারবার ফোন করে পাওয়া যায়নি, SMS পাঠালেও কোনো উত্তর দেননি তিনি। দর্শক, রিপোর্টে দেখছিলেন পুলিশ প্রশাসনের বা পুলিশের অসাধু কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া বা সরকারের এক শ্রেণীর প্রভাবশালী কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া আসলে এভাবে সম্ভব না। সাধারণ মানুষ কি বলছে, এত ভুক্তভোগী তাদের অভিযোগ আমলেই নিচ্ছে না, সেটা জানার জন্য আমরা আবারও যাচ্ছি সহকর্মী মাঝারের কাছে। আচ্ছা মাঝার, যেটা বলছিলাম যে আসলে কথায় কথায় মামলা দেওয়া, হয়রানি করা, এগুলো তো আসলে প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না। পুলিশের অসাধু কর্মকর্তারা বা অন্যান্য প্রশাসনের অসাধু কর্মকর্তারাও নিশ্চয়ই জড়িত। তো এই যে এত কিছু করছে, এর সাথে আবার মাদকের সয়লাভ করে ফেলছে, মানে কোন দিকে যাচ্ছে আসলে রংপুরের অবস্থা? আমি এই বিষয়ে আপনাকে একটুখানি বলি, কারণ আমি যখন দেখেছি, যখন এই কাজটি করতে গেছি, তখন এই মাদক নিয়ে যে মানুষের যে অসন্তোষটা, বিশেষ করে আমি আপনাদের ঘাগটপাড়া, কোটপাড়া, দর্শনা, মরানমোড় সহ যে তারা যেটি বলেছেন যে, এবং আপনি জানেন যে এই যে বাহিনীটার যে সাপোর্টেই কিন্তু এই মাদক ব্যবসাটা হচ্ছে, এবং তারা সেটা অনেকেই বলেছেন, ওপেন বলেছেন, আবার অনেকেই নাম বলতে চাননি কারা নেপথ্যে আছেন। যেমন আমি কয়েকজন মাদক ব্যবসায়ী যদি নাম বলি, রোকসানা নামে এক মহিলা আছে, যিনি হচ্ছে যে অনেক কোটি টাকার মালিক, কিছুদিন আগে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। গোলজার আছে, ঝন্টু, মিজান, এরকম। তারপর হচ্ছে যে তার যে ওই দালাল, জমি ক্রয় বিক্রয়ের যে দালাল যে জহুরুল ইসলাম ভ্যালসা, এই সবার বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু একটা মাদক ওপেন বিক্রি করছে, এবং স্থানীয় যারা বলছেন যে এই ওপেন বিক্রি করার এই সাপোর্টটা কিন্তু ওই পক্ষটা থেকে আসছে, যে এই কাউন্সিলর সাহেবের পক্ষ থেকে আসছে। এবং এরা এদেরকে বিক্রি একদিকে, যেমন এই মাদক ব্যবসায় যখন ধরা, যেমন আমরা পরশু দিনই 12,000 পিসি আবার সহ এখানে 3-4 সাধারণ মানুষ বলছে যে মাদক এখন ওপেন সিক্রেট। এলাকার উঠতি বয়সী তরুণেরা, স্কুল পড়ুয়া স্টুডেন্ট যারা শিক্ষার্থী, তারাও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কি দেখে নাই সব? না, পুলিশের যে বিষয়টি আমি আপনাকে বললাম যে তারা কিন্তু ব্যবসাটা করছে এই ছত্রছায়াতে, এবং যখন মাঝে মধ্যে যখন গ্রেপ্তার হচ্ছে তখন খুব দ্রুত আবার জামিনে নিয়েও বের হয়ে আসছে। জামিনে বের হয়ে আসার পরেও কিন্তু আবার ওপেন বিক্রি হচ্ছে। এটি এখন ঘাগটপাড়া, কোটপাড়া, মডার্ন মোড় সহ যে ওই এলাকাটির এখন এতটাই ভয়াবহ যে এটি আসলে কল্পনাই আনা যায় না। এবং বিশেষ করে অভিভাবক শ্রেণীর যারা অভিভাবক মানুষ, কিন্তু তারা একেবারে উদ্বিগ্ন, তারা শঙ্কিত। আমি একাধিক অভিভাবকের সাথে কথা বলছি যে এটার যদি বন্ধ করা না যায়, এটাকে যদি দ্রুত এখানে যদি অ্যাকশন নিয়ে এই মাদকের ব্যাপারটা যদি বন্ধ করা না যায়, তাহলে তাদের যে সন্তানরা আছে উঠতি বয়স, আমি তো আপনাকে বললাম এখানে অসংখ্য ছাত্রাবাস আছে, এবং আপনি বললেন যে সব প্রতিষ্ঠান কিন্তু বড় বড় যে উচ্চ বিদ্যাপীঠগুলো কিন্তু এর পাশে কারমাইকেল কলেজ, রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ জড়িত, তারা কিন্তু এর মধ্যে আকৃষ্ট হচ্ছে। এজন্য তারা কিন্তু চাইছেন যেটা, যে এই যে তাদেরকে এই মাদক ব্যবসায়ীদের যদি সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু এই মাদক ব্যবসা তারা গুটিয়ে নেবে। মাদকের কুফলের কারণে কিন্তু অন্য আইন শৃঙ্খলার অবনতি হয় কিন্তু এই মাদক থেকেই। চুরি, ডাকাতি, ছিনতাই, টাকা পয়সা, এই যে উঠতি বয়সের টাকা বা মাদকের রমরমা ব্যবসা, এটা যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করতে পারে, পুলিশ প্রশাসন ম্যানেজ না করতে পারে, তাহলে তো রংপুরের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে তো বোঝাই যায়। কি বলবেন সেটা? সেটি তো বলার অপেক্ষা রাখে না। এবং আপনি ছোটো বড় আপনি জানেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ হওয়ার পরে একটি বিষয় যেটি আসছে যে কিছুটা কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু এই এলাকাটার, বিশেষ করে যে এলাকাটার কথা আমি বলতেছি, সেই এলাকাটাতে কিন্তু এটির ভয়াবহ রূপ। এবং এই ভয়াবহ রূপ অর্থাৎ যে এলাকাতেই এই ধরনের সাপোর্ট আছে, জনপ্রতিনিধিদের সাপোর্ট আছে, অথবা সরকার দলীয় পক্ষের সাপোর্ট আছে, এবং পুলিশ প্রশাসন সেটি তাদের ভয়ে যদি তাদের ব্যাপারে যদি সেভাবে অ্যাকশনে না যায়, সেই এলাকাটাতে কিন্তু এটা কিন্তু খুবই একটা
মূর্তিমান আতঙ্ক যেটা বলে মাদকের বিষয়টি। এবং এখানে সাধারণ মানুষ, ভুক্তভোগী মানুষ, অভিভাবকরা যেটা বারবার বলার চেষ্টা করছেন যে প্রশাসনকে, যে এটাকে সব বাদ দিয়ে খুব দ্রুত গতিতে এখানে মানে তাদের একটা বড় ধরনের নিয়ন্ত্রণের জন্য একটা বড় ধরনের অ্যাকশন নেওয়া উচিত। এবং এটি কিন্তু তারা বলছেন এবং তারা অনেকটা আকুতি স্বরেই কিন্তু প্রশাসনের কাছে তাদের এটা দাবি। কিন্তু মাঝে মাঝে যে কিছু উদ্ধার হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, এগুলো কি মানে জাস্ট আইওয়াশ না কিছুটা হচ্ছে কাজ? না, অনেকেই বলে আইওয়াশ। এই যে আপনাকে বললাম যে 2-3 দিন আগেই 12,000 পিস ইয়াবা উদ্ধার হয়েছে। ঠিক এই সিটি কর্পোরেশনের পাশে সদর উপজেলার উদ্ধার করেছে ভোরারঘাট নামের একটি জায়গায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে যখন গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করার পরে আবার খুব দ্রুত কিন্তু তারা জামিনে বেরিয়ে আসছেন। জামিনে বেরিয়ে এসে আবার তারা ব্যবসা করছেন, একই ব্যবসা করছেন। তাহলে তারা কিভাবে এটা ব্যবসাটা করছে, এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের, এই প্রশ্নটা কিন্তু অভিভাবকদের, উদ্বিগ্ন অভিভাবকদের, শঙ্কিত অভিভাবকদের, যে তারা যদি থেকে যায়, তাদেরকে যদি জামিন না দেওয়া হয়, তাহলে তারা এই ব্যবসাটা তারা করতে পারবে না। আর অনেক ক্ষেত্রে এই মাদক ব্যবসায়ীদের সাথেও তাদের সখ্যতা আছে, যে সখ্যতাটা কিন্তু ওই সিন্ডিকেটটা করে দেয়, অথবা সরাসরিও তাদের সাথে দেখা যাচ্ছে একটা লিঙ্ক থাকে প্রশাসনের। এরকম কিন্তু অনেক অভিযোগ আছে এবং এই ব্যাপারে খুবই নিয়ন্ত্রণ করবার জন্য খুবই জরুরি ব্যবস্থা গ্রহণ করার কিন্তু তারা দাবি জানিয়েছেন, যারা এলাকার মানুষ যারা আছেন তাদের এটা দাবি তাদের। না, মাঝারে আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এত গেল এক শিপলু এবং শিপলুর বাহিনীর গল্প। এই ধরনের গল্প শুধু রংপুরে একটি ওয়ার্ডে নয়, বিভিন্ন জায়গায় এই ধরনের গল্প ছড়িয়ে আছে এবং এ ধরনের সিন্ডিকেট ছড়িয়ে আছে, যাদের অত্যাচারে সরকার শুধু নয়, সরকারি কর্মকর্তারা নয়, সরকারের জমি শুধু নয়, সাধারণ মানুষও অতিষ্ঠ, এমনকি এলাকার সুশীল সমাজও তার জন্য অতিষ্ঠ। তাই এই ধরনের সিন্ডিকেট যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সরকারের চরমভাবে ভাবমূর্তি যেমন নষ্ট হবে, তেমনি সাধারণ মানুষ বা ভুক্তভোগীরাও এদের হাত থেকে রেহাই পাবে না। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম একজন মানুষ বিয়ে করেছেন 2টি আর সন্তানও আছে 3টি, অথচ আসাদ শিকদার ছাত্রলীগ নেতা পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরো গাজীপুর। মিছিল মিটিংয়ে থাকেন সামনের সারিতে এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের বড় ডোনারও তিনি। নিয়ন্ত্রণ করেন কিশোর গ্যাংয়ের বড় একটি গ্রুপ। এছাড়া এলাকার মানুষকে নানা ফাঁদে ফেলে চাঁদা আদায় করে টঙ্গী এলাকায় করেছেন বহুতল বাড়ি, বেশ কয়েকটি প্লট। কিন্তু আসাদ শিকদারের দাবি, মশলা ব্যবসার টাকা দিয়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। অভিযোগ আছে, ছাত্র রাজনীতিতে সক্রিয় হওয়ার পরই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। আছে অস্ত্র ব্যবসায়ীদের সাথে গভীর সখ্যতাও। আর তাই রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন কথিত এই ছাত্রলীগ নেতা আসাদ। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।